নমস্কার বন্ধুরা, আজকে আমরা আছি বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের পশ্চিমবঙ্গ সার্কেলের যে রাজ্য সম্পাদক আছে সুজয় দা, এবং আমাদের ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের যে রাজ্য সম্পাদক তাপস দা, তার কাছে এসেছি আমাদের এমপ্লয়ি রিলেটেড কিছু কিছু প্রশ্ন, যে সমস্ত এমপ্লয়িদের মধ্যে যে সমস্ত জিনিস নিয়ে ডাউট হচ্ছে সেইগুলোর নিয়ে ক্ল্যারিফিকেশান নেওয়ার জন্যে। নমস্কার। প্রথমেতেই একটা প্রশ্ন, যেটা রিসেন্টলি একটা সার্কুলার নেটের মধ্যে সার্কুলেটেড হয়েছে, যে যেইদের মোবাইলের জন্যে প্রতি 3 বছর ছাড়া ছাড়া যেরকম জেটিওদের 5,000 টাকা করে দেয়া হয় রিইম্বার্সমেন্টের জন্যে, মোবাইল রিইম্বার্সমেন্টের জন্যে, সেই রকম যেইদের নাকি 3,000 টাকা করে দেয়া হবে, এই রকম একটা প্রপোজাল ম্যানেজমেন্টের কাছে গেছে। যদিও এই বিষয়েতে মানে এখনো পর্যন্ত ফাইনাল কিছু সিদ্ধান্ত হয়নি। তো সেই বিষয়েতে, যেখানেতে এক্সিকিউটিভদের 5,000 টাকা দেওয়া হয়, তো সেই বিষয়েতে আপনার কি অভিমত সুজয় দা? আমার বক্তব্য হচ্ছে, এই যে 3,000 টাকার যে সার্কুলারটা বেরিয়েছে যেইদের দেওয়ার ক্ষেত্রে মোবাইল রিইম্বার্সমেন্টের ব্যাপারে, তো এটা আমাদের জেনারেল সেট। এটা আমরা তো আমি পশ্চিমবঙ্গ সার্কেলের রাজ্য সম্পাদক, ফলে সিএইচকিউ লেভেল থেকেই সিদ্ধান্তগুলো হয়। এটা তো কোনো রাজ্য থেকে সিদ্ধান্ত হয় না। আমাদের জেনারেল সেক্রেটারি কমরেড পি অভিমন্যু এই ব্যাপারে এজেন্ডা নিয়েছে, এবং এই নিয়ে ডাইরেক্টর এইচআরের সাথেও মিটিং করেছে, এবং এই দাবিও জানানো হয়েছিল খালি যেই নয়, নন এক্সিকিউটিভদের যে অন্যান্য ক্যাডারগুলো আছে, প্রত্যেকটা ক্যাডারকেই এই মোবাইল হ্যান্ডসেটের পয়সা দিতে হবে, যেটা যেইদের ক্ষেত্রে 3,000 টাকা অনুমোদন হয়েছে। আপনি বলছিলেন না যে অনুমোদন না, এটা প্রস্তাব এসছে না, অনুমোদন হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে কমরেড পি অভিমন্যু ওই চিঠি দিয়ে আবার জানিয়েছেন যে অন্যান্য ক্যাডারদের ক্ষেত্রেও চিন্তাভাবনা বিএসএফ হেডকোয়ার্টারে করা উচিত, কারণ এরা সবাই নন এক্সিকিউটিভ গ্রুপ সি এবং গ্রুপ। তো এটা আলাপ আলোচনার স্তরে আছে, ডাইরেক্টর এইচআরের সাথে মিটিং করেছে। সেখানে যে আলাপ আলোচনাটা আমি জানতে পেরেছি, এটা উনি বলেছেন যে এটা লুকড ইনটু, এই কথাটা উনি বলেছেন, অর্থাৎ এই কথাগুলোই বলছে এখন কর্পোরেট অফিস। রিভিউ হবে, লুকড ইনটু, এক্সামিন, এই কথাগুলো সামনের দিকে নিয়ে আসছে। তবে লড়াইয়ের ময়দানে বিএসএফ আছে, কর্মচারীদের এই দাবিগুলোকে সামনে রেখে লড়াইগুলো হচ্ছে। পাওনাগন্ডা যে দাবিগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি, একমাত্র ইউনিয়ন, অন্যান্য বহু সংগঠন আছে, একমাত্র বিএসএফ রেকগনাইজ মেজরিটি ইউনিয়ন, মেইন ইউনিয়ন। দীর্ঘ প্রথম মেম্বারশিপ ভেরিফিকেশন আমরা 2 নম্বর হয়েছিলাম, তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি। ফলে কর্মচারীদের সাথে আছি, পাশে আছি, এবং কর্মচারীর দাবি নিয়ে বিএসএফ লড়াইতে চালিয়ে যাচ্ছে। তো দেখুন, এইবার এই যে লড়াই যে চালিয়ে যাচ্ছে, সেখান থেকেই লড়াইয়ের প্রসঙ্গ থেকেই আসছে যে লড়াই করার যে জায়গাটা, লড়াই করার যে জমিটা, সেই লড়াই করার জমিটা ততক্ষণ পর্যন্ত বজায় থাকে যতক্ষণ পর্যন্ত প্রয়োজনীয়তা থাকে। কারণ এটা তো অ্যাকচুয়ালি পৃথিবীটা তো মানে প্রয়োজনের ভিত্তিক, নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। সেই রকম নন এক্সিকিউটিভদের যে কাজের জায়গাটা, সেই কাজের জায়গাটা সংকুচিত দিন দিন করে দিয়েছে ডিপার্টমেন্টের যে সিদ্ধান্ত, তার ফলে। বিশেষ করে যদি দেখা যায় যে আগে যে অফিস স্টাফ যারা ছিলেন, মানে অফিসের মধ্যে যারা কাজ করতেন, ফাইল প্রসেসের যে ব্যাপারটা আছে, যখন থেকে ই অফিস এসে গেছে তখন থেকেই তার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ই অফিসে ফাইল ফুটাপের যে টোটাল ব্যাপারটা, সেইটার যে ইউজার আইডি পাসওয়ার্ড, সেটা কিন্তু সম্পূর্ণ এক্সিকিউটিভদের কাছে আছে। যারা নন এক্সিকিউটিভ, বিশেষ করে টোয়া, যারা সিনিয়র টোয়া যারা আছেন, যারা অফিস অ্যাটেন্ডেন্ট যারা আছেন, এটিটি যেটা যে সমস্ত ক্যাডারগুলো আছে, যারা ফাইল প্রসেসিংয়ের যারা কাজটা করতেন, কোনো একটা ফাইল অ্যাপ্রুভাল নেওয়ার ক্ষেত্রে প্রিলিমিনারি যে কাজটা, সেটা কিন্তু তারা আর ই অফিসের ক্ষেত্রে করতে পারছেন না। এবার যদি কোনো অফিসার তাকে তার ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করে করতে বলেন, তাহলে করতে পারবেন, কিন্তু যে দায়িত্বটা বা যেটাকে অ্যাকাউন্টেবিলিটি বলে, সেই অ্যাকাউন্টেবিলিটি কিন্তু নন এক্সিকিউটিভদের কাছ থেকে শিফট করে গেছে। তো এই বিষয়তে ইউনিয়ন কি ভাবছে এবং ভবিষ্যতে কি দেখছেন এটাকে নিয়ে? দেখুন, আপনি খুব একটা ভালো প্রশ্ন রেখেছেন। ইতিহাস জানতে হবে।
অর্থাৎ বিএসএনএল কেন হলো? 1991 সালে দেশের দরজা খুলে দেওয়া হয়েছে। তো বিএসএনএল আজকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র হয়েছে, দেশের দরজাটা খুলেছে এবং দেশের যে ভাবনা পরিকল্পনা যে দেশ আর সরকার পরিচালনা করে, দেশ ব্যবসা করবে। অর্থাৎ আমরা ছিলাম পিএনটি থেকে ডট। 15ই সেপ্টেম্বর 1999 সালে বিএসএনএল নামে একটি কোম্পানি রেজিস্ট্রেশন, মিনি রত্ন হিসাবে 1 তারিখ থেকে কাজ শুরু করে 2000 সালে। তো এই বিএসএনএল তো এবার রাস্তায় এসছে, অর্থাৎ ডিওটি পর বিএসএনএল। এবং এই বিএসএনএল হওয়ার পর তো বিএসএনএল তখন বিএসএনএল এর কর্মী সংখ্যা হচ্ছে, যখন ডট থেকে বিএসএনএল হলো, 2 লক্ষ প্রায় 80-82 হাজার কর্মচারী, 83 হাজার কর্মচারী নিয়ে। অর্থাৎ এই সংখ্যাটা রাখবে না, তখনই আমরা বুঝেছিলাম। অর্থাৎ তখনকার সময় যারা নেতৃত্ব দিতেন এই কথাগুলো বলতেন যে খারাপ দিন আসছে। সেই সময় যারা কম বয়সী ছিল তারা সেটা বুঝতে পারতেন। এখন বুঝতে পারছি আমরা যে খারাপ দিনটা কি এসছে। 80,000 ভিআরএস হয়ে গেছে, কর্মী সংকোচন করে দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সুপারিশ এসছে। অর্থাৎ কোনো সময় সাইনপিত্রদার কমিটি, বিসিজি কমিটি, এখন ওই বোস্টনটা এখন বাজারে এসছে। তারপর আইএমএম আহমেদাবাদ এসছে, এরকম বিভিন্ন কমিটি নিয়ে এসছে। মেন হচ্ছে যে বিএসএনএল যে জন্ম হয়েছে তাকে ছোট করা পরিকল্পনা, এটাই। এবং নন এক্সিকিউটিভকে ব্রাত্য করে দেওয়া দপ্তর থেকে, তার রিফ্লেকশন এই পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। ই অফিস, এই যে বললেন না আপনি, যে প্রশ্নটা রাখলেন, ফলে নন এক্সিকিউটিভের সংখ্যা এক্সিকিউটিভের সংখ্যা আগে একটা বিরাট গ্যাপ ছিল। আমরা প্রায় 1 লক্ষ, প্রায় 90,000-এর মতো আমরা ছিলাম, অফিসাররা ছিল 1 লক্ষর কাছাকাছি। ফলে সেটা এখন আমরা হয়ে গেছি 58,000 টোটাল হচ্ছে এখন নন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ, তার 30,000 হচ্ছে এক্সিকিউটিভ, আমরা 28,000। রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সরকার তার পরিকল্পনা, দেশের দরজা খুলেছে, আমি যেটা বলছিলাম না, তার মানে তার পরিকল্পনা, সে ভাবনাটা 91 সাল থেকে হচ্ছে। ফলে আজকে 2024 সালে দাঁড়িয়ে এই জায়গায় এসছে যে আমরা যে 28,000 কর্মচারী নন এক্সিকিউটিভ রয়েছে, পলিসি বদলাচ্ছে। অর্থাৎ রিক্রুটমেন্ট ব্যাক আর নেই। কিছু রিক্রুটমেন্ট এই সময়কালে হয়েছিল কম্পেশন গ্রাউন্ডে, কিছু খেলোয়াড় রিক্রুট হয়েছিল। আর আগে কি রিক্রুট হতো সেখানে ওই এসি 17-এ লোক আসতো, সেখান থেকে কন্ট্রাকচুয়াল লেবার হতো, তারপর থেকে টিএসএম হতো, আরএম হতো, টিএম হতো, এইভাবে আমাদের দপ্তরে অন্তর্ভুক্ত একজন স্থায়ী কর্মচারী হিসাবে। সেসব বন্ধ হয়ে গেছে। 2200 যখন বিএসএনএল হলো তখন 2270 আমাদের ক্যাজুয়াল লেবার ছিল, যা লিগাসি ডট থেকে আমরা এসেছি, ডট বিএসএনএল-কে দিয়েছি। আজকে 1717 ক্যাজুয়াল লেবার। এই সংখ্যাটাও আছে। এদেরও আর রিক্রুট এই জায়গা দিয়ে হয় না, যে ক্যাজুয়াল লেবার ওইভাবে ঢুকে পড়লো, আর হয় না, সব বন্ধ। অর্থাৎ একটা দিন আসবে, তার মানে এই ক্যাজুয়াল লেবারও থাকবে না, আমরা রেগুলার কর্মচারী যারা ই অফিসে যে কথাটা বলছেন আমরাও থাকবো। অর্থাৎ আমরা ক্ষয়িষ্ণু, এক বয়স হয়ে যাচ্ছে, বা সব 52-55 গড় অ্যাভারেজ হয়ে গেছে, হয়তো 3 বছর 4 বছর 5 বছর, আগামী দিন আবার নতুন করে ভিআরএস আসতে পারে। টার্গেট ডিওটির যে নন এক্সিকিউটিভ আছে তাদেরকে বাড়ি পাঠিয়ে ওই 80,000 ভিআরএস দিয়েছে, অফিসার নন এক্সিকিউটিভ সব গেছে। তার উপর দাঁড়িয়ে এই সময় নতুন সেকেন্ড ভিআরএস আসা, সেখানে টার্গেটটা হচ্ছে ডিওটি কর্মচারীদের উপর টার্গেটটা করছে। অর্থাৎ বিএসএনএল কিছু খেলোয়াড় রিক্রুট হয়েছে আর কিছু কম্পিটিশন গ্রাউন্ডের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ম্যাক্সিমামটাই নন এক্সিকিউটিভ ডিওটির লোক হয়েছে। অর্থাৎ ওরা ওদের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে তারপরে এক্সিকিউটিভ কিছু রিক্রুট হয়েছে, 2002-03 সাল থেকে রিক্রুট হচ্ছে। ফলে ই অফিস সিস্টেমকে নিয়ে এসছে, যেখানে কিনা আমাদের ডিউটি রেসপন্সিবিলিটি নন এক্সিকিউটিভদের ওই জায়গায় রাখে, এরকম কোনো সার্কুলার বার করেনি। ফলে এটা এক্সিকিউটিভদের জব। এবং আমাদেরকে যেটা বলা হচ্ছে, এবং আমরাও বলেছি আমাদের এই অফিসের পাসওয়ার্ড দাও, কারণ আমার সার্ভিস বুক আছে,
আমার সার্ভিস বুক আছে, আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে, আমাদের দপ্তরে ভিজিলেন্স আছে, আমার দপ্তরে লিগাল আছে। আমি কোনো ভুল ত্রুটি করলে পরে আমাকে সেই জায়গা দিয়ে আমাকে ধরতে পারে, মেমো দিতে পারে। কিন্তু তারপরেও আমরা যেটা বলছি যে আমাকে ই অফিসের পাসওয়ার্ড দাও, আমরা এটা সিএইচকিউ লেভেলে নিয়েছিলাম যে কেরানিকুল যারা রয়েছে, ক্লার্ক যারা রয়েছে, তাদেরকে ই অফিসে অন্তর্ভুক্ত করতে হবে, যা কিনা একসময় আমরা হার্ড ফাইলে কাজ করতাম, ইনিশিয়েট করতাম ফাইল। Yes. ই অফিস টেকনিক্যাল টেকনোলজিটা আসার পর এই এখন হচ্ছে জাতীয় লেভেল যারা অফিসারদের মিনিমাম ক্যাডার, সেই ক্যাডার থেকে ফাইলটা ইনিশিয়েট করা হচ্ছে। ফলে আমরা এই কাজের মধ্যে থাকছি না, আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় যেখানে এখন হার্ড ফাইলের কাজ আছে সেখানে কাজগুলো করছে, যেমন মেডিকেল সংক্রান্ত বিল। কিছু জায়গা রয়েছে যেখানে আমাদেরকে দিয়ে কাজ করাতে হবে, সেই কাজগুলো করাচ্ছে, কিন্তু মূল স্রোতে আমরা নেই। এটা আমরা সিএইচকিউ লেভেলে নিয়ে গেছি এবং সেখানে ডাইরেক্টর এইচআর এর সাথে আমার জেনারেল সেক্রেটারি বিএসএল এমপ্লয়িজ ইউনিয়ন পি অভিমন্যু, উনি আলাপ আলোচনা করে উনি যে সিদ্ধান্তটা বেরিয়ে এসেছিল, আমাদের 25% নন এক্সিকিউটিভ সারা দেশ জুড়ে এই ই অফিসের পাসওয়ার্ড দেওয়া, এর মাইনুটস বেরিয়েছে। এবং আমরা এই নিয়ে আমাদেরকে ডাইরেকশন দেওয়া হয়েছিল দিল্লি থেকে যে আপনারা একদম নিচু তলায় অর্থাৎ সার্কেল লেভেলে অথরিটি যে আছে, কম্পিটেন্ট অথরিটি, তাদের সাথে আলাপ আলোচনা করে এই ব্যাপারটাকে এনশিওর করুন। তো আমরা এই মাইনুটসের কপি নিয়ে গিয়ে আলাপ আলোচনা করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে নন এক্সিকিউটিভের নাম এবং তাদের যা তথ্য দেওয়ার দিয়ে এটা কর্পোরেট অফিস পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ই অফিসের কোনো রকম ইউজার্স আইডি এবং পাসওয়ার্ড আমাদের জন্য এখনো অ্যালট করা হয়নি। এই লড়াইয়ের ময়দানে আছে, চেষ্টা করা হচ্ছে নন এক্সিকিউটিভদের কাজের মূল স্রোতে ফেরানোর জন্য। যে কেরানিকুলের যে কাজ, ক্লার্কদের যে কাজ, সেই মূল স্রোতে এখন আমাদের সিনিয়র তো ছিল, এখন বদলে গিয়ে ওএস হয়েছে, এসওএ হয়েছে, ওএস হয়েছে। এই ক্যাটারগুলোকে যাতে যুক্ত করা যায়, সে ধারাবাহিক লড়াই চলছে। ওকে, আচ্ছা, এইখানেতে এই যে কাজের ব্যাপারেতেই আমি একটু তাহলে তাপসদার কাছে আসছি, যে এই যে কাজের ব্যাপারটা যেটা আছে, কাজের ব্যাপারটাতে আমাদের যারা মানে ক্যাজুয়াল লেবার আছে, লিস্টেড ক্যাজুয়াল লেবার পার্টিকুলারলি যারা আছে, কন্ট্রাকচুয়াল লেবারদের তো ধরুন তাদের ক্ষেত্রেও তো কাজের ব্যাপারে একটা সমস্যা রয়েছে, কিন্তু আমি লিস্টেডদের ক্ষেত্রেই প্রথমেতে আসছি। তো লিস্টেডদের ক্ষেত্রেও যে আস্তে আস্তে যেহেতু ল্যান্ডলাইন চলে গেছে এবং তাদের যে চিরাচরিত যে কাজ যেটা সেটা যখন চলে গেছে, তো তাদেরকে কিভাবে কাজের মধ্যে এনগেজ করা যায়? কারণ ডিপার্টমেন্ট তো চাইছে যে যত কম এনগেজমেন্ট হবে তত ইজি টু স্যাক, মানে তত ইজি টু কাট করে দেবে, কারণ যেহেতু কোনো কাজ করছে না, এরা আমার বার্ডেন, মানে একটা যে অ্যাসেটকে বার্ডেনে পরিণত করার যে ব্যাপারটা, সেইটা নিয়ে আপনি কি দেখছেন? খুব ভালো প্রশ্ন। এই মুহূর্তে বিএসএনএল এর যে পরিস্থিতি আছে, অ্যাকচুয়ালি ক্যাজুয়াল কর্মচারীদের ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। এরা সমস্ত ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত ছিল। যে সময় আমাদের বিএসএনএল ডটের সমস্ত কেবল থেকে শুরু করে বা বিএসএনএল পরিষেবাকে বৃদ্ধি করার জন্য এই সমস্ত কর্মচারীদের নিয়োগ করা হয়েছিল, সেই সময় তৎকালীন সময়, যেটা আমাদের রাজ্য সম্পাদক সুজাতা বললেন, যে এদেরকে ল্যান্ডলাইন আমাদের বিভিন্ন কাজে এসিজি 17-এর মাধ্যম দিয়ে এদেরকে নিয়োগ করার আগে নিয়োগ করা হতো, এবং সেই সাথে সাথে এদের কাজ সেই সময় বিএসএনএল সমস্ত কনভার্ট হয়, এবং কনভার্টের সঙ্গে সঙ্গে বিএসএনএলও সেই সময় আমাদের যে কাজের বহর ছিল সেগুলো তখন তাদের প্রয়োজন ছিল। কিন্তু আজকে সরকারের পলিসি এবং বিএসএনএল পলিসির পরিপ্রেক্ষিতে বিএসএনএল ল্যান্ডলাইন স্যান্ডার হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কাজের সংকুচিত হয়ে যাচ্ছে। এটা যেমন সত্য, তবু সেই পাশাপাশি আমাদের সাংগঠনিকভাবে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন, ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন সর্বোচ্চ ম্যানেজমেন্টের কাছে এই দাবি উত্থাপন করছে যে সমস্ত কর্মচারীকে কাজের সঙ্গে যুক্ত করতে হবে। যারা দীর্ঘ 25-30 বছর ধরে বিএসএনএল এর সঙ্গে বা ডটের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে বিকল্প কাজের সন্ধানের জন্য বিভিন্ন জায়গাতে আমাদের এনগেজমেন্টের ব্যবস্থা করার জন্য বারবার ম্যানেজমেন্টের কাছে, বিএসএনএল ম্যানেজমেন্টের কাছে আমাদের সাংগঠনিকভাবে এই দাবি উত্থাপন করা হচ্ছে। এবং পাশাপাশি এই সমস্ত আধুনিক প্রযুক্তিও আমাদের যারা আছে তাদেরকেও আপডেট করার জন্য আমরা এই দাবি উত্থাপন জানিয়েছি যে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন, বিএসএনএল ক্যাজুয়াল মজদুর, তবুও সরকারের যে পলিসি, সেই পলিসি একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আজকে কর্মচারীদের সামনে রেখেছে। আগামী দিনে বিএসএনএল যে পলিসি বা সরকারের যে পলিসি, তাতে কর্মী সংগঠন করা তাদের মূল লক্ষ্য, সেই দিকেই হয়তো আমাদের বিএসএনএলকে আগিয়ে নিয়ে যাচ্ছে। বিএসএনএলকে বেসরকারীকরণ করার জন্য যে সমস্ত পরিস্থিতি বিএসএনএল
সরকার তাদের পলিসি গ্রহণ করেছে, সেই পলিসির মাধ্যম দিয়েই বিএসএনকে প্রাইভেটের হাতে তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনা, তার সাথে সাথে কর্মচারীকে কমানোর যে টার্গেট, সেই টার্গেটের দিকে তারা লক্ষ্য নিয়েছে। ইউনিয়ন, সেই বোধ ইউনিয়ন সেটা আমাদের লড়াইয়ের পথে আছে, যাতে সমস্ত কর্মচারী তাদের কাজ দিতে হবে, কাজের সঙ্গে যুক্ত করতে হবে, আউটসোর্সিং প্রথাকে বন্ধ বন্ধ করার পরিকল্পনার সিদ্ধান্ত নিতে হবে, যাতে আমাদের কর্মচারীদের হাতে, আমি আজকেই এই বক্তব্যে বলেছি যে ম্যান পাওয়ার আমাদের আছে, মানব সম্পদ আছে, সেই মানব সম্পদকে কাজে লাগাতে হবে। সেই অফিসারকে, সেই বিএসএন পলিসিকে চেঞ্জ করার লড়াই আমরা করছি। আধুনিক প্রযুক্তি যেমন আসবে, তেমনি আমাদেরকে আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করে আমাদের রাস্তা খুঁজতে হবে। বিকল্প যে রাস্তা বিএসএন আছে, সিএসসি বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বন্ধ করার পরিকল্পনা করছে, সেই পলিসির বিরুদ্ধে, সরকারের পলিসির বিরুদ্ধে আমাদের লড়াই আছে। কর্মচারীদের কাজ হারাক, এটা সংগঠন থেকে আমরা চাই না, এবং কর্মচারীদের সবার কাজ থাকুক, তার জন্য বিএসএল লালঝান্ডার ইউনিয়ন, বিএসএল এমপ্লয়িজ ইউনিয়ন, ক্যাজুয়াল ইউনিয়ন সর্বত্রভাবে লড়াই করছে। আচ্ছা, আপনার দেখুন যেটা লিস্টেড ক্যাজুয়াল লেবার আছে, তার পাশাপাশি একটা শ্রেণী আছে কন্ট্রাকচুয়াল লেবার, যাদের অনেকটাই কিছু কিছু জায়গায় এসএলএ হয়ে গেছে, পরবর্তীকালে তারা হাউসকিপিং যে স্টাফ হিসেবে এখন কাজ করছে। তো তাদের বিষয়তে কীরকমভাবে আপনারা লড়াই আন্দোলন চালাচ্ছেন? লড়াই আন্দোলন আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে, আমাদের প্রেমিসেসের মধ্যে যারা কর্মরত আছে কেউ বঞ্চিত না হোক, এটা হচ্ছে আমাদের লাল ঝান্ডা, বিএসএল এমপ্লয়িজ ইউনিয়ন, ক্যাজুয়াল মজদুরের প্রধান কাজ, যে বঞ্চিত না হয় তার প্রাপ্য জিনিস থেকে। এটা আমরা সেই বিএসএন এর জন্ম থেকেই আমাদের এই লড়াই চলে আসছে। সে যেই কাজ করুক, আমরা কারোকে নিজে এনগেজ করেনি, আমরা এসেছে বিএসএন এর জন্য কাজ করছে, বিএসএন এর প্রাপ্য মজুরি, তার সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে কিনা, এইগুলো হচ্ছে আমাদের সংগঠনের কাজ। সেই কাজটা আমরা সর্বত্র লড়াইয়ের মধ্যে দিয়ে যতটা বিএসএন সরকারি নীতির বিরুদ্ধে লড়াই করা যায়, সেই লড়াইয়ের জন্য আমরা করেছি। সাম্প্রতিকতম কালে যা আমাদের এসএলএ চালু হয়ে যাওয়ার পরে যেটা আমাদের পরিস্থিতি দেখা গিয়েছিল, এখানকার স্থানীয় অফিসাররা, আধিকারিকরা আমাদের জানাচ্ছিল যে তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই এই এসএলএ লেবারদের ক্ষেত্রে, কিন্তু তারা সিএমডি আমাদের সংগঠনের সর্বভারতীয় সংগঠনের পক্ষ থেকে চিফ লেবার কমিশনের কাছে আমরা যখন জানতে চাই যে বিএসএল এর রেসপন্সিবিলিটি নেবে কি নেবে না, সিএমডি বিএসএল লিখিতভাবে সেখানে জানিয়েছে যে সমস্ত এসএলএ পদ্ধতিতে যারা নিয়োগ হচ্ছে তাদের দায়িত্ব আমাদের নিতে হবে, কিন্তু কাগজে লিখে দিয়েছে, বাস্তবে রূপদান করাটা সেটা আমাদের সাংগঠনিক লড়াই। সেই লড়াই আমরা আমাদের ম্যানেজমেন্টের কাছে নিয়ে যাব, জানাবো যে বড় কর্তা যদি সেটা বলে থাকে যে রেসপন্সিবিলিটি বহন করবে, তাহলে কেন নিচের লেভেলের অফিসাররা এটা করবে না। সেই লড়াই আমরা করছি। সাম্প্রতিককালে এই এক সপ্তাহ হলো আমাদের ইতিহাসে একজন এসএলএ পদ্ধতিতে একজন মহিলাকে বসিয়ে দিয়েছিল। 3 দিন ধরে বিএসএল এমপ্লয়িজ ইউনিয়ন, ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন ধারাবাহিক লড়াইয়ের মধ্যে দিয়ে বিএসএল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বে আমরা সিজিএম এ বাধ্য করিয়েছি যে সিজিএমকে ডাকতে, এবং আলোচনার মাধ্যম দিয়েই প্রিন্সিপাল এমপ্লয়ার হিসাবে তারা কথা প্রমিস করেছে, আশ্বাস দিয়েছিল, এবং সেই মেয়েটিকে পুনর্বহাল করেছে। এই লড়াই আমরা এখানে করছি। আমরা জানি যে সরকারের পলিসির জন্য আজকের এই এসএলএ লেবারদের যে নিয়োগ করা হয়েছে, সেই নিয়োগের বিরোধিতা করছি, যে ভারতবর্ষের দেশের শ্রম আইনকে উল্লঙ্ঘন করে দেশের সরকারি সংস্থা বিএসএনএল সে এই শ্রমিকদের শোষণ করছে, শোষণের পদ্ধতি চালু করেছে। এটা খুবই অন্যায় করেছে দেশের সরকার বা বিএসএনএল একটা রাষ্ট্রায়ত্ত শিল্প হিসেবে। ঠিক আছে, সুজয়দা আপনার কাছে ফিরছি। এবার কিছু এমপ্লয়ি রিলেটেড যে জিনিসগুলো আছে, এমপ্লয়ির এইচআর রিলেটেড যে জিনিসগুলো, যেরকম আমাদের যে আউটডোর বিল আগে দেয়া হতো, সেই আউটডোর বিলের যে লিমিট ছিল সেইটা 1 মাসের বেসিক প্লাস দিয়েছিল। তো সেটা কিন্তু কমিয়ে কমিয়ে এখন বর্তমান অবস্থায় যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 12 দিনের বেসিক প্লাস দিয়ে। তো এই বিষয়েতে ইউনিয়ন মানে কী রকমভাবে লড়াই আন্দোলন করছে, বা আগামী দিনে কী রকমভাবে লড়াই আন্দোলন করবে, যাতে আগের যে অবস্থা, মানে আগে যে 1 মাসের বেসিক প্লাস দিয়ে দেওয়া হতো আউটডোর লিমিট হিসাবে, সেইটা যাতে পুনর্বহাল করা যায়। ঠিক 28/2/2003 সালে প্রথম বিএসএনএল এমআরএস মেডিকেল স্কিম এটা লাগু হয়, শুরু হয়। আমি তখন থেকেই ওই যে সেকশনে চাকরি করছি, সেইখান থেকে আমাদের এই পথ চলা, ওইখান থেকেই এই কাজগুলো পশ্চিমবঙ্গ সরকারের চলবে। ঠিকই আপনি যে কথাগুলো বলছেন, যে সেই সময় এই এই আউটডোর অ্যালাউন্স এইভাবেই দেওয়া হতো, এখন কমিয়ে দেওয়া হয়েছে। তো কমিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট কারণ রয়েছে কেন কমিয়ে দিল, এটাই তো পলিসি হবে। যে দেখানো হচ্ছে একদিক দিয়ে
যে বিএসএনএল রুগ্ন, তো রুগ্ন রুগ্ন দেখিয়েই তো এটা কমাতে হবে। দেখুন, দু ধরনের আমরা ছবি দেখতে পাচ্ছি। মন্ত্রীমশাই পার্লামেন্টে বসে ধূপধুরন্ত জামা কাপড় পরে বলছে বিএসএনএল রিভাইভ করছে, আগের কোনো সরকার এগুলো কিছু করেনি। আর যখন আমার ম্যানেজমেন্টের সাথে বসে আমার থার্ড পিআরসির কথা বলছি, তখন বলছে আমার ম্যানেজমেন্ট বলছে যে বিএসএনএল রুল। অর্থাৎ ওর পরিকল্পনার মধ্যে দিয়ে নন এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ যারা মেডিকেল অ্যালাউন্স আমরা পাই এটাকে কম করছে। এখানে একটা হাজার হাজার লাখ লক্ষ টাকা দিয়ে একটা সেল বানানো হয়েছে। সেই সেলের মধ্যে সেই মানুষগুলো আমাদের কাটেলমেন্ট করবে, কর্মচারীদের যে সমস্ত এইচআর ফেসিলিটিস রয়েছে সেইগুলোকে কাটিল করবে, তার পরিকল্পনা তৈরি করছে আমাদের। খালি আপনি এটা বলছেন যে মেডিকেল অ্যালাউন্স আমাকে 12 দিন নামিয়ে নিয়ে আসা হচ্ছে, না, আরও আছে, আরও আছে। তার মধ্যে আমার এলটিসি নেই। আমরা বিভিন্ন পেন দেওয়া হতো কাজ করবার জন্য, টাওয়েল দেওয়া হতো, টাওয়েল না এখন সিস্টেমের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, বছরে 2টো করে টাওয়েল আছে, 105 টাকা করে আমরা পাই, অফিসাররা একটু বেশি পায়। বিভিন্ন আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবং যখনই এই কথাগুলো বলছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তখনই ওরা বলছে বিএসএনএল এর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিকঠাক নেই। এটা কি আমরা করেছি নাকি? আমরা নন এক্সিকিউটিভরা করেছি নাকি? পলিসি আমরা তৈরি করি নাকি? পলিসি তৈরি করে ম্যানেজমেন্ট, পলিসি তৈরি করে দেশের সরকার, যে সরকার এই বিএসএনএল এর জন্ম দিয়েছে। অর্থাৎ এখন বিএসএনএল সর্বসাকুল্যে ব্যবসা করে 19,000 কোটি টাকা, কোনো একটা জায়গায় 32,000 কোটি টাকা করত। তার মানে সরকার তার প্ল্যানিং এর মধ্যে দিয়ে 32,000 কোটি টাকা আয় করত। এখন তার প্ল্যানিং এর মধ্যে দিয়ে 19,000 কোটি টাকা আয় করছে। একটা টাইমে আমাদেরকে ঘড়ি দেওয়া হয়েছিল, 10,000 কোটি টাকা আমরা প্রফিট করেছিলাম বিএসএনএল, বোনাস পেতাম আমরা, সব বন্ধ হয়ে গেছে। তার মানে সরকার তার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে ডিপার্টমেন্টকে ছোট করছে। এবং আমাদের যে পাওয়ার, আমাদের খালি ওই সিএইচ, যেমন দিল্লিতে সিএমডির কাছে একা পাওয়ার থাকে না, একদম নিচু তলায় ডিসেন্ট্রালাইজ করা ছিল পাওয়ার, সেগুলো সেন্ট্রালাইজ করছে। ফলে ক্ষমতার কেন্দ্রীকরণ করা হচ্ছে, আগে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। ফলে এই পদ্ধতির মধ্যে দিয়ে, ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমাদের যে পাওনা গন্ডাগুলো, আমি যেটা বলতে চাইছিলাম, যেটা একটু আগে বলছিলাম, যে 19,000 কোটি টাকা আজকে যে আয় করছি সেটা কিন্তু সরকারের প্ল্যানিং, আগে 32,000 কোটি টাকা করছি। বা বিএসএনএল রুগ্ন, এটা সরকারের প্ল্যানিং এ। আর যে 19,000 কোটি টাকা যে আয় করছি না, এখানেও আমার ঘাম রক্ত আছে। আর যদি তুমি লস করে থাকো তাহলে তোমার প্ল্যানিং এ লস করছি। অর্থাৎ ওরা কি করতে চাইছে, এইভাবে আমাদের যে সমস্ত দাবিগুলো আছে, আমাদের যে সমস্ত আমরা আর্থিকভাবে সুযোগ সুবিধাগুলো পেতাম, একটা একটা করে ওই যে প্ল্যানিং করবার জন্য একটা সেকশন কর্পোরেট অফিস আছে, যা কিনা আমাদের কাটছাট করছে। ফলে এই নিয়ে এটা দীর্ঘদিন ধরে আমাদের 20 দফা 22 দফা দাবিকে সামনে রেখে আমাদের লড়াই ছিল। আমরা লড়াই আন্দোলন করছি, শুধু খালি বিএসএনএল আমার পাওনা গন্ডার লড়াই আন্দোলন নয়। বিএসএনএল এর এই যে ব্যবসা করে টাকা নিয়ে আসবে, যে আমার 4G 3G, আগে 2Gর ক্ষেত্রে লড়াই করেছি, 3Gর ক্ষেত্রে লড়াই করেছি। একটা টাইমে ফোন করতেন, ইনকামিং এ পয়সা দিতে হতো। বিএসএনএল যখন বাজারে এলো, তার বিএসএনএল মোবাইলে এলো, ইনকামিংটা কিন্তু আস্তে আস্তে উঠে গেল। অর্থাৎ সরকার তার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে এটা এগোবার চেষ্টা করছে। এবং সরকার যদি ঠিকঠাক পরিকল্পনা না করে, অটোমেটিক আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদের পাওনা গন্ডার ক্ষেত্রে কাটছাট করছে। যখনই লাভজনক, যেমন এটা 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 আমরা বুঝি, যখন মালিক সংকটের মুখে পড়বে, তখন হচ্ছে কর্মীদের কাছে, কর্মীদের শোষণ করবে, বা কর্মীরা যে টাকা পয়সাগুলো, যে সুযোগ সুবিধাগুলো পায়, সেগুলো কাটছাট করবে। ফলে সেই একই পদ্ধতিতে আমাদেরকেই কাটছাট করা হয়েছে। এর লড়াই চলছে, এই লড়াইকে আমরা নিয়ে যাবো, এগোবো। কারণ এখন আমাদের একার লড়াই নয়, এটা আমরা এখন যুক্ত মঞ্চের মধ্যে দিয়ে আমরা এগোতে চেষ্টা করছি। আমরা বিভিন্ন সময় খালি বিএসএনএল কে লাভজনক করবার জন্য আমরা রাস্তায় নেমেছি, আমার পাওনা গন্ডার নিয়ে আমরা রাস্তায় নামিনি। আমরা বিএসএনএল কে লাভজনক করতে হবে, সরকার তার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ বিএসএনএল যদি লাভবান হয় তাহলে আমি কিছু সুযোগ সুবিধা পাবো, সেই আশা নিয়ে আমরা বিভিন্ন সময় কর্মচারীদের, সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছি। ওই কি বলে, ওই কাস্টমার ডিলাইট ইয়ার,
এরকম নানা রকম পরিকল্পনা আমাদের পরিকল্পনার মধ্যে দিয়ে যা কিনা সেই সময় তদানীন্তন সিএমডি পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছে যে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সব সার্কেলের হেড অফ দ্য সার্কেলকে বলেছে যাও তুমি এদের সাথে সঙ্গে যাও, গিয়ে জনতার বাড়িতে যাও, গিয়ে তার সমস্যার কথা শোনো, কিভাবে আপগ্রেড করা যাবে পরিষেবাকে সেই ভাবনা চিন্তার কথাগুলো শেয়ার করো। এই কথাগুলো সিএমডি বিএসএন নিচু তলায় আমাদের সার্কেলের যে সিজিএমরা তাদের কাছে বলবার চেষ্টা করেছে। সুতরাং এই যে কঠিন পরিস্থিতির মধ্যে বিএসএনএল আজকে যে দাঁড়িয়ে রয়েছে, একমাত্র সরকার তার পরিকল্পনা যেটা করছে তার ফলেই কিন্তু আজকে এই পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দেশের একজন জনগণ হিসাবে দেশের সম্পদকে রক্ষা করবার জন্য, যা তাপস বারবার বলার চেষ্টা করছে। এই যে মানব সম্পদ, এই মানব সম্পদের আমরা প্ল্যানিং পর্যন্ত দিয়েছি। তুমি বিসিজি কে নিয়ে আসছো, বোস্টনকে নিয়ে আসছো, শ্যামপিত্তুদাকে নিয়ে আসছো, তুমি নিয়ে এসে আমাদের ছোট করবে সেই পরিকল্পনাটা নিচ্ছ, বিএসএনএল কে সেন্ট্রালাইজ করবে তার পরিকল্পনা নিচ্ছ। আর আমরা তোমাকে প্ল্যানিং দিয়ে বহুবার বলেছি যে তুমি এই মানব সম্পদকে এইভাবে কাজে লাগিয়ে রেভিনিউ আর্ন করতে পারো। কিন্তু তারা যদি না শোনেন আমাদের কথা, আমরা বারবার প্ল্যানিং দেওয়ার চেষ্টা করেছি, বারবার বিভিন্ন কাউন্সিল মিটিং, বিভিন্ন ফর্মাল মিটিংয়ে আমরা আমাদের প্রস্তাব রেখেছিলাম সিএমডিকে। আমরা তো ওইটুকুই করতে পারি, এর বাইরে তো যেতে পারি না। এরপরে লড়াই আন্দোলন, ফলে লড়াই আন্দোলন এখন প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল, আমরা বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন সঙ্গে এআইবিডিপি ঐক্যবদ্ধভাবে বিএসএনএল কোয়ার্ডিনেশন কমিটির মঞ্চ দিয়ে লড়াইয়ের ময়দান তৈরি করেছি। আম জনতার কাছে গিয়ে বলতে চাইছি যে সরকার তার পরিকল্পনার পরিবর্তন করো। আমরা আমাদের যে প্ল্যানিং পি অভিমন্যুর নেতৃত্বে সিএমডি বিএসএনএল এর কাছে দিয়েছি যে এইভাবে সাজালে বিএসএনএল লাভজনক হতে পারে, সেই পথে তুমি এগাও, নাহলে লড়াই আরো বৃহত্তর হবে। এবার ধরুন এইটার পাশাপাশি আর একটা জিনিসও আমাদের মানে দর্শকরা জানতে চায়, সেটা হচ্ছে যে ধরুন এই তো বিভিন্ন রকম এমপ্লয়ি রিলেটেড সুযোগ সুবিধাগুলো কেটে দেওয়া হচ্ছে, কারণ মালিকের দোষে মানে লস হচ্ছে, কিন্তু তার কোপটা পড়ছে এমপ্লয়িদের ওপর। তো সেক্ষেত্রে দেখুন আমাদের যে নন এক্সিকিউটিভ ক্যাডার আছে, নন এক্সিকিউটিভ যে ক্যাডার তাদের যে এনইপিপি যেটা আছে, নন এক্সিকিউটিভ ইপিপি যেটা, তো এক্সিকিউটিভদের ইপিপি হচ্ছে 4 বছর এবং 6 বছর, তো নন এক্সিকিউটিভদের কিন্তু 8 বছর হয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু প্রায় দ্বিগুণ, মানে 4 বছর এবং 8 বছর প্রায় দ্বিগুণ পরে একটা মানে প্রমোশন, যেটা টাইম বাউন্ড, যেটা নন প্রমোশন যেটা আছে সেখানেতে হচ্ছে। তো সেইটা তো অনেক জায়গাতেই মানে যেই ক্যাডার যারা আছে এবং আদার যে নন এক্সিকিউটিভ ক্যাডার আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই প্ল্যাটফর্মেতে এই কথাটা তুলেছে যে নন এক্সিকিউটিভ যে পেনশন মানে প্রমোশন পলিসি যেটা আছে তার সময়টাকে কমিয়ে আনা হোক, অ্যাটলিস্ট কমানো হোক, এবং জেটিও বা এক্সিকিউটিভদের পেনশন মানে প্রমোশন পলিসির মতো করা হোক, বা অ্যাকচুয়ালি মানে তার থেকে কমানো হোক। মানে সেই ব্যাপারেতে মানে কীরকমভাবে ইউনিয়ন ভবিষ্যতে মানে ম্যানেজমেন্টের সঙ্গে বার্গেনিং করবে বা ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব রাখবে, সেই বিষয়ে যদি কিছু বলেন। না, এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি তো এটা ব্রিটিশরাই শিখিয়ে দিয়ে গেছে, ফলে এইভাবেই চলছে, এইভাবেই ভাবনা চিন্তা ওরা করবার চেষ্টা করছে। যা বিএসএনএল এর যে প্রমোশন পলিসি নন এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভদের ক্ষেত্রে, সেখানে নন এক্সিকিউটিভদের তো আছে 4 আর 5 বছরের প্রমোশনের ব্যাপারটা রয়েছে। আমাদের ক্ষেত্রে আবার দুটো ভাগ করে দিয়েছে, যে যারা বিএসএনএল এর রিক্রুটি তাদের বলেছে 8 বছর করে চারটে পার্ট। ওই আমাদের যে প্রমোশন পলিসি সেটা ওই সারা জীবনে 4টে প্রমোশন হবে। এইটা যখন লড়াই হচ্ছিল কেউ তো বলছিল নন এক্সিকিউটিভরা ডি হয়ে রিটায়ার করবে, ফলে সেই জায়গা দিয়ে এই প্রমোশন পলিসি নিয়ে আসা মানে ওই ডিভাইড অ্যান্ড রুল, তারপরে বিমাতৃসুলভ কথাবার্তা, বিমাতৃসুলভ আচরণ, এইসব তো সবই ছিল। তারপরে হচ্ছে ওই আমরা যখন কোনো ইস্যুকে নিয়ে আসছি সেটাকে ডাইভার্ট করবার জন্য, কর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য নানা রকম কথাবার্তা অন্য সংগঠনগুলো বলার চেষ্টা করছে। যেটা বলছিলাম যে কেউ বলছে যে একজন সিনিয়র তো ডি হয়ে রিটায়ার করবে, 4টে প্রমোশন, সেই জায়গায় কিন্তু এই প্রমোশনটা এসেছিল যে তখন দুভাগে ভাগ করা করেছিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আমরা বলেছিলাম যে তখন ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেটা হয়ে এসেছিল যে প্রথমে 4 বছর, তারপর 7 বছর, তারপর 8 বছর 8 বছর, এটা হচ্ছে যারা ডিওটি থেকে অ্যাবজর্ব হয়েছে বিএসএন, এবং বিএসএন রিক্রুটির ক্ষেত্রে 8 বছর। কারণ হচ্ছে এটা বিমাতৃসুলভ, এই ডিভাইড অ্যান্ড রুল আমরা মানতে পারছি না। ফলে আমরা এখন বলছি, আমরা তখন বিএসএনএল হয়েছে, তখন প্রথম পিআরসি হয়েছে, সেকেন্ড পিআরসি হয়েছে, ফলে একটা
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে একটা নতুন পথ তৈরি করবার জন্য সংগঠন, তখন আমরা প্রথমবারে অন্য একটি সংগঠন 1 নম্বর ইউনিয়ন ছিল, ফলে সেই জায়গা থেকে আমরা একটা ছোট্ট সংগঠন ছিলাম। তারপরে লড়াইয়ের ময়দানে আমাদের কর্মচারীরা আমাদের সাথে যুক্ত হয়েছে। ফলে এখন নতুনভাবে আমরা এই যে প্রমোশন পলিসি নন এক্সিকিউটিভদের অভ্যন্তরে রয়েছে, সেটা হলো একটা হচ্ছে 8 বছর 8 বছর 8 বছর 8 বছর, একটা 4 বছর 7 বছর 8 বছর 8। আমরা বলছি নতুন প্রমোশন পলিসি নিয়ে আসো। অর্থাৎ এই যে প্রমোশন পলিসি নিয়ে এসছো তুমি, এতে অনেক স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে, এবং যে স্কেলগুলো রয়েছে, তো থার্ড পিআরসি নতুন স্কেলের ব্যাপারটা আসবে পরে, কিন্তু এই নতুন প্রমোশন পলিসি আনবার জন্য আমাদের পরিকল্পনার কথা ওনাদেরকে জানানো হয়েছে, যাতে আমরা সব নন এক্সিকিউটিভ একটা প্রমোশন পলিসির আওতাভুক্ত হতে পারি। এই নিয়ে আমরা বারংবার আলাপ আলোচনা করেওছি, আগামী দিনেও করবার পরিকল্পনা নিচ্ছি একটা জায়গায় পৌঁছাবার জন্য, যাতে আমরা থার্ড পিআরসি পাওয়ার যেমন লড়াই করছি, ঠিক নতুন প্রমোশন পলিসি, এই দুটো এখন আমাদের মূল টার্গেট নিয়ে এই পথে এগোবার চেষ্টা করছি। হ্যাঁ, তো আপনি যেরকম বললেন যে এই যে লড়াই আন্দোলনের যে প্রেক্ষাপটটা যেটা তৈরি হয়েছে এবং লড়াই আন্দোলন চলছে, তো ধরুন আমাদের যে এমপ্লয়ীদের আমাদের যারা এমপ্লয়ি আছে তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে ইনডোর মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে। অন্যান্য যে পিএসইউ, যে সমস্ত পিএসইউগুলো আছে, তাদের ক্ষেত্রে যে ইনডোর ট্রিটমেন্টের ফেসিলিটিটা দেওয়া হয়, তার তুলনায় বিএসএনএলে যে ইনডোর ফেসিলিটিটা দেওয়া হয় সেটা কিন্তু যথেষ্টই যৎসামান্য, এবং সেখানেতে যে সিজিএইচএস রেট আছে, সেই সিজিএইচএস রেটের পরিমাণটা কিন্তু অনেক কম অ্যাজ কম্পেয়ার টু আদার পিএসইউ, যেখানেতে একটা হসপিটালে যদি আজকে যেহেতু মেডিকেল ট্রিটমেন্টের যে কস্ট আছে সেটা অনেকটাই বেড়ে গেছে, এবং প্রতি বছর ধরুন 8% মতো ইনফ্লেশন আছে। তো সেই যে ইনফ্লেশন আছে, কিন্তু আমাদের যে রেটটা সেই আর্কাইক যে মানধাতা আমলের যে রেট, সেই রেটটাই রয়েছে, এবং দিন দিন এই রেটটা অবসোলেট হয়ে যাচ্ছে। মানে টাকা দেওয়া না দেওয়া প্রায় দুটোই সমান হয়ে যাচ্ছে দেখতে গেলে, কারণ 1 লাখ টাকা যদি খরচা হয়, তার হয়তো সিজিএইচএস রেট আছে 14,000 টাকা কি 15,000 টাকা কি 18,000 টাকা 20,000 টাকা এইরকম, মানে 1/5 রেট হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে মানে কী রকমভাবে লড়াই আন্দোলনের প্রেক্ষাপটটা নতুন করে তৈরি করে? আগে বুঝতে হবে বিএসএনএল এমআরএস সিস্টেমটা কি। বিএসএনএল এমআরএস সিস্টেম যখন লাগু হয়েছিল, আমি বলছিলাম না তখন 28/2/2003 এই হ্যাঁ। সিস্টেমটা এসেছিল। ফলে সেই সময় আমাদের যা নিয়ম কানুন, বা এখনো যা নিয়ম কানুন হচ্ছে যে আমরা এমপ্যানেল করতে হবে হসপিটালের সাথে। সেখানে আমার এই কার্ডটাকে নিয়ে আমি খালি আমি অসুস্থ হলাম, আমার পরিবারের কেউ অসুস্থ হলো, ও তাদেরকে নিয়ে গিয়ে কার্ড দেখালে ভর্তি হয়ে যেতে পারতো একটা টাইপের। আমাদের এগ্রিমেন্ট হতো, এটা মৌ হতো যে আমি ট্রিটমেন্টটা কার্ড নিয়ে আমি চলে যাব, ট্রিটমেন্ট করে বাড়ি চলে আসবো, ডিপার্টমেন্টে বিল পাঠিয়ে দেবে, বিল ডিপার্টমেন্ট পেমেন্ট করে দেবে। অর্থাৎ এই পদ্ধতি ছিল। ফলে ওই একই জিনিস যেটা বলতে যে গভর্নমেন্ট পলিসি, ফলে এই মৌকত্তার গভর্নমেন্ট যে পলিসি, যে বিএসএনএল আজকে রুগ্ন হয়ে গেছে, ফলে রুগ্ন হয়ে যাওয়ার ফলে এই বিএসএনএল এমআরএস কেউ আমাদের সাথে মৌ করতে আসছে যে বিএসএনএল সিক একটা ডিপার্টমেন্টে। কদিন আগে লেবার কমিশনে গেছি, সেইখানে বড় অফিসার বলছে সিক ডিপার্টমেন্ট, বলে ও অন্য কথা বলার চেষ্টা করছে, এটা অন্য ইস্যুতে গেছিলাম আমরা। তো ঠিক তেমনি যে কোনো প্রাইভেট নার্সিংহোম আমার সাথে মৌ করতে আসছে যে আমি বিনা পয়সায় ট্রিটমেন্টটা করে আসবো কার্ড দেখিয়ে, এবং দপ্তরে বিল পাঠিয়ে দেবে, দপ্তর কাটাছেঁড়া করে তাকে পেমেন্টটা করবে। এখন আমাকে গিয়ে পয়সা দিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ এই যে আপনি বলছেন যে অন্য দপ্তরের অন্যরকম ইয়ে, আমার এই যে সিজিএইচএস যে রেটটা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হেলথ স্কিম, এই দপ্তরের যে রেট এরা প্রতিবারই রিভাইজ করে। ফলে সেই রিভাইজ অঙ্কে আমরা এখানে পেমেন্ট করার ব্যাপারটা কর্পোরেট অফিস বলে দিয়েছে। সেখানে বলেছে কলকাতা রেট অথবা দিল্লি রেট অথবা এইমস রেট, এর মধ্যে কোনো রোগ না থাকলে এইমস রেট, আর এর মধ্যে কিছুর মধ্যে যদি এই রোগ না দেখা যায় তাহলে অ্যাকচুয়াল বেসিস পেমেন্ট করতে হবে। ফলে এই জায়গা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আপনি যেটা বলছেন যে ট্রিটমেন্ট করতে গেলে পরে আমরা এমন কোনো ট্রিটমেন্ট করতে যাচ্ছি, যখন হাসপাতালে ভর্তি হলাম তখন দেখলাম যে হ্যাঁ সত্যি যে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি যখন অফিসে এসে বিল সাবমিট করলাম, সেখানে আমি দেখা গেল যে হয়তো 75,000 কি 80,000 টাকা পাচ্ছি। এটা আমরা পাচ্ছি, এটা সিজিএইচএস এর তার প্যাকেজের মধ্যে। আবার অনেক দপ্তরের আছে যে ওই যেটা আমি প্রথমে বলছিলাম ওইভাবে ট্রিটমেন্ট করে চলে আসে, এলআইসিতে ওই রকম আছে। ব্যাংকে আবার অ্যালাউন্স অনেক মাত্রাটা অনেক বেশি তাদেরকে দেওয়া হয়। এক একটা পিএসইউ তার এক এক রকম। ওএনজিসি
যে পে স্ট্রাকচার আমার সেই পে স্ট্রাকচার নয়। হ্যাঁ হ্যাঁ তো সুতরাং তাদের পলিসির মধ্যে দিয়ে তারা তাদের স্ট্রাকচারের মধ্যে তাদের ব্যবসার মধ্যে দিয়ে তো অর্থাৎ সেইভাবে তাদের পরিকল্পনাগুলো তৈরি করা হয়। তো আমার বিএসএনএল বোর্ড এরকম তৈরি করেছিল, এই ভাবনা নিয়ে এটা তৈরি করে। কিন্তু কিন্তু পরবর্তী পর্যায়ে যখন বিএসএনএল খুব খারাপ অবস্থায় গেল, ওই লকডাউনের আগে পরের মুহূর্তে যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ অবস্থায় আছে, তখন কেউ আমাদের কাছে আর আসছে না। কিন্তু ওই যে ওএনজিসির ক্ষেত্রে, ভেলের ক্ষেত্রে, গেইলের ক্ষেত্রে বা নালকোর ক্ষেত্রে এরকম পরিস্থিতি হয়নি, এরকম পরিবেশ তৈরি হয়নি। কিন্তু বিএসএনএল এর সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে আম জনতার কাছে। সরকার তার ভাবনা নিয়ে প্রেস মিডিয়াকে দিয়ে যেভাবে বিএসএনএল সম্পর্কে, যা সরকারি দপ্তর অন্য কোনো একটা বেসরকারি দপ্তরকে গিয়ার আপ করবার জন্য মিডিয়া টিডিয়া দেশের রাষ্ট্র তার পাশে দাঁড়িয়েছিল। ফলে রাষ্ট্র যদি তার পাশে দাঁড়ায়, সেই বেসরকারি কোম্পানি পাশে দাঁড়ায়, আর বিএসএনএল একটা সরকারি কোম্পানি বিরোধিতা করে, অটোমেটিক আমি 4G দেরি করে পাচ্ছি, বেসরকারি কোম্পানি 4G চালু করে 5G চলে গেল। তো ফলে এই পরিকল্পনা একদম সম্পূর্ণ, আমি যেটা বলতে চাইছি, দেশ তার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে একটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে গঠন করে, একটা দপ্তরকে গঠন করে, ঠিক যদি পরিচালনা করতে পারে, যে দেশের যা সম্পদ, দেশের যা শুধু মানব সম্পদ রয়েছে, এ দেশ অনেক কর্মসংস্থান করতে পারে। দেশ স্বাধীন হওয়ার পর দেশের ভাবনাটাই ওইভাবে ছিল, যে স্বাধীন বিভিন্ন প্ল্যানিং কমিশন যেগুলো নেওয়া হয়েছিল, যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, প্রথম প্ল্যানিং কমিশন যখন এলো, আমি এই জায়গাগুলো আমি বোঝাতে চাইছি এই জায়গায়, যে প্রথম প্ল্যানিং কমিশন নদীমাতৃক দেশ আমাদের, তার মানে কৃষি নির্ভর, অর্থাৎ তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ এইসব প্ল্যানিং কমিশন, সেইগুলোতে প্রশান্ত চন্দ্র মহলানবিশকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি আসো, এসে দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র গড়ে তোলার প্ল্যানিং তৈরি করো। তারপরে এইসব রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো তৈরি হলো। কিন্তু ফলে এক একটা সেক্টরে, এক একটা শিল্পের মধ্যে দিয়ে এইসব রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো আস্তে আস্তে হয়েছে। কেউ ভেল তৈরি হয়েছে, গেল তৈরি হয়েছে, নালকো তৈরি হয়েছে, বিভিন্নভাবে শহরগুলো গড়ে উঠেছে। একটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এক এক পরিকাঠামোর ওপর গড়ে উঠেছে, তার বোর্ড তৈরি হয়েছে, তার ভাবনা চিন্তা তৈরি হয়েছে, লাভজনক হয়েছে তার সরকারের পরিকল্পনার উপর। এবার সরকার যদি মনে করে আজকে এলআইসিকে বিক্রি করে দেবে, এলআইসিকে রুগ্ন করবে, ব্যাংকে বেসরকারীকরণ করবে, এটা সরকার যদি ভাবে, তাহলে ব্যাংকও রুগ্ন হয়ে যাবে বিএসএনএল এর মতো। তো ফলে বিএসএনএল কে রুগ্ন হয়ে যাচ্ছে মানেই তার ভেতরের যে অংশগুলো রয়েছে স্টাফের, ওই বললাম না আগে যে মালিক প্রথমে যখন সংকট দেখা দেয়, তখন আগে শোষণটা হয় কর্মচারী, তাদের ওখান থেকে কাটছাট করা হয়। ফলে আমাদের ওইগুলোতে কাটছাট হচ্ছে, অর্থাৎ ওই সিজিএস এইচএস এর ভাবনা দিচ্ছে আমাদের ওই মানে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে অন্য কোনো পরিকল্পনা আনছে না, ওই ওই সেই পুরনো আমলের ভাবনা চিন্তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আমাদের ওই হসপিটালে ভর্তি হলে সেরকমভাবে বেড পাচ্ছি না আমরা, খুব অল্প পয়সা দেওয়া হচ্ছে। অর্থাৎ হায়ার বেডে যেতে হলে পরে আমাকে এক্সট্রা পয়সা দিয়ে করতে হবে। আমি সিজিএইচএস 200 টাকার কোনো ডাক্তার, ভালো ডাক্তার দেখাতে পারবো না। 1000 টাকা একটা ভিজিটের ডাক্তার আমাকে ওই হসপিটালে ভর্তি হলে, বড় হসপিটালে ভর্তি হলে 1000 টাকা দিয়ে ডাক্তারকে ভাড়া করতে হবে, তার ফিস দিতে হবে। ফলে তার মানে 200 টাকা আমাকে সিজিএইচএস এ পাবো, আমায় 800 টাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হবে। এই এক্সপেন্ডিচারটা বাড়ছে, তার মানে আমার রুগ্ন। আমি যদি ওই ওএনজিসি হতাম তাহলে কিন্তু আমার ওরকম হতো না। ওএনজিসির বাজারটাকে এত সুন্দর করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত, আগামী দিন ওএনজিসি ধাক্কা খাবে, কারণ ওর 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 ইয়ে থেকে তেল তুলে নিয়েছে হ্যাঁ বেসরকারি মালিক। হ্যাঁ, মানে মানে বেসিন থেকে। মানে সরকারি সরকার হচ্ছে মেন, হচ্ছে হ্যাঁ, ও হচ্ছে অভিভাবক। ও যেইভাবে দেশকে পরিচালনা করবে, ও যেভাবে প্ল্যানিং করবে, দেশ ততটাই। মানে সরকারের যে বিমাতৃসুলভ আচরণ, তার ফলেতে বিএসএনএল এর রুগ্নতা তৈরি হচ্ছে, এবং বিএসএনএল এর রুগ্নতার অছিলাতে ম্যানেজমেন্ট বিএসএনএল এর এমপ্লয়ীদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলোকে কমিয়ে দিচ্ছে। সেটা পার্মানেন্ট এমপ্লয়ি যারা আছে তা হোক, বা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল যা ওয়ার্কার আছে, ওদের তো আরো শোষণ হচ্ছে। হ্যাঁ, এক্সপ্লয়টেশন ওদের উপর যা হচ্ছে ভাবতে পারছি না। মানে একটা উদাহরণ যদি দিয়ে আপনি ভাবতে পারবেন না যে এখানে যে বিমাতৃসুলভ এবং এখানে যে ওই ডিভাইড অ্যান্ড রুল অফিসারদেরকে দিয়ে কিভাবে শোষণ করা হচ্ছে। আমি আরো খুব অভিজ্ঞ এই ব্যাপারে, কারণ কোনো একটা টাইমে যখন আমাদের ইয়ে ছিল, জেসিএল ছিল, তারপর এসএলএ, এই জেসিএল এর একই টাকা রয়েছে, এসএলএতেও একই টাকা। জেসিএল এর যে কর্মী সংখ্যা পাওয়া ছিল সেই একই কর্মী সংখ্যা রয়েছে। জেসিএল এর যে লেবারটা
12,000 টাকা পেতো, এসএলও তো 12,000 টাকা পাচ্ছে, তারপর দেখা গেল ওটা 12 থেকে 10, 10 থেকে 8, এই 4,000 টাকা যাচ্ছে কোথায়? একই টাকা 12 লাখের টেন্ডার যদি জেসিএল এ হয়, এসএলএ তে হচ্ছে, এই 4,000 যাচ্ছে কোথায়? তার মানে কোনো একটা জায়গা থেকে এই টাকাটা শোষণ হচ্ছে, মানে অন্য পকেটে চলে যাচ্ছে, মানে ইন্টারমিডিয়েটারিজ তৈরি হচ্ছে, মানে তৈরি হচ্ছে। মানে মধ্যস্বত্বাভোগী ঠিক। যেটাকে বলে। এরকম তৈরি হচ্ছে। ফলে দেখা গেল একটা নতুন অভিজ্ঞতা, যখন ক্রাইসিস হচ্ছে, আমরা বেতন দিতে পারছি না, মানে বিএসএনএল দপ্তর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের বেতন দিতে পারছে না, আমাকে 28 দিন 32 দিন বাদে আমার বেতন হয়েছে, একটা টাইমে এরকম হয়েছে, হ্যাঁ হ্যাঁ, একবার হয়েছিল হয়েছে, 19 বেতন হয়েছে, 20 দিকে। এদের বেতন 12 মাস, 12 মাসও পড়েছিল, দেয়নি, 13 মাসে দিয়েছে। তখন দেখা যাচ্ছে লেবাররা এক্সচেঞ্জে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। আমরা এগুলো অভিজ্ঞতা আমাদের, মানে মেয়ে তার সন্তান তার স্ত্রীর কাছে দাঁড়াতে পারছে না, সকালবেলা বাড়ি থেকে আসার সময় তার মেয়ে হয়তো বলেছে, বাবা আমার খাতাটা কিনে নিয়ে আসবে, একটা পেন কিনে নিয়ে আসবে, কালকে আমার স্কুলে এই কাজটা করতে হবে, টিচার বলেছে, বা বউ বলেছে, তার স্ত্রী বলেছে যে চালটা নিয়ে আসতে হবে, আনতে পারেনি, বেতনটা পায়নি, আর বাড়ি ফেরেনি, এক্সচেঞ্জে গলায় ধরে দিয়েছে। সেই অভিজ্ঞতাটা দেখতে পারলাম এই সময়। এখন যখন লেবাররা মোটামুটি একটা বেতন, ওই 10,000 বেতন হলে পরে লড়াইয়ের মধ্যে দিয়ে আনার চেষ্টা করছি, সেখানে বলেছিলাম কর্মচারীদের, এই লেবারদেরকে বলেছিলাম, আত্মহত্যা করে চলে গেলে চলবে না, এই লড়াইয়ের ময়দানে থাকতে হবে, মানে টিকে থাকতে হবে, টিকে লড়াই থাকতে মানে হবে, টিকে লড়াই করে থাকতে হবে। টিকে থাকতে হবে। আত্মহত্যা করবো কেন? এ মহাপাপ, হুম। এ পাপ করবো না আমরা, এটা বোঝাতে পেরেছি। পরে এখন দেখলাম এই ছেলেরা এই কঠিন পরিস্থিতির মধ্যে, এই শোষণের মধ্যে দিয়েও লড়াই করছে, আর অফিসার আত্মহত্যা করছে। মানে ওই যে 4,000, 12 থেকে 8 যে কমে গেল, ওই 4,000 টাকা খেয়ে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি। ফলে এই কমপ্লেনটা দিল্লিতে লজ হয়, এবার সেই অফিসার কাছেই ওই কমপ্লেনটা নেমে আসে, তাকেই উত্তর দিতে হবে। উপরের যে অফিসাররা আছে কেউ দায় নেয়নি, পেন পেপার যে চিঠিটা এসেছিল সেটাকে মার্ক করে করে ওনাকে নামিয়ে দেয়। এবার ওনাকে উত্তর দিতে হবে, উত্তর খোঁজা, উনি উত্তর খুঁজে পাননি, ফলে ওনার পেনশন চালু হবে কিনা, থাকবে কিনা রিটায়ার করার সময়, এই নিয়ে উনি চিন্তিত হয়ে পড়েন, ছুটি নিয়ে হতাশ হয়ে বাড়িতে ছুটি নিয়ে বসে থাকে। যেদিন জয়েন করলো, আমি আর তাপস গেছিলাম কথা বলতে, দেখলাম যে একদম উদ্ভ্রান্তর মতো, একটা পাগলের মতো একটা ছবি ওনার মুখে দেখতে পেলাম। আমরা বললাম, না না, আমরা কথা বলবো না, আপনি সুস্থ হন, আসুন কথা বলবো। সেদিন যে বাড়ি ফিরে গেল, ফিরে গিয়ে আমরা খবর পেলাম, তারপর সেদিনকে উনি সুইসাইড করেছেন। মানে আলটিমেটলি যে মানে সরকারের যে আচরণ এবং ম্যানেজমেন্টের যে আচরণ, তার বলি এতে দুর্নীতি তৈরি হচ্ছে, এতে দুর্নীতি তৈরি জন্ম হচ্ছে, দিচ্ছে, এবং সেই শোষণও হচ্ছে। দুর্নীতির ফলে শোষণ যেমন শোষণ। হচ্ছে, সেরকম দুর্নীতির বলি কিন্তু যে শুধু নন এক্সিকিউটিভ বা অস্থায়ী কর্মীরা হচ্ছে, অফিসাররা। অফিসাররাও হচ্ছে। হচ্ছে। এইটাও অফিসারদের মনে রাখা উচিত যে আলটিমেটলি পাপ কাউকেই ছাড়ছে না, ঠিক। এবং যে দুর্নীতি যেটা আছে সেটা কিন্তু সবার পক্ষেই ক্ষতিকর, মানে সামগ্রিকতার দিক থেকে দেখতে গেলে সবার পক্ষেই ক্ষতিকর। তো সেই ব্যাপারেতেই সুজয়দা, আপনার সঙ্গে যে ইন্টারভিউ যেটা নিচ্ছি, এই ইন্টারভিউটা আমরা লাস্টের দিকে চলে এসেছি। তো লাস্টের দিকে আমরা একটাই জিনিস জানতে চাই, এবং বিভিন্ন আমরা অফিসের বিভিন্ন গ্রুপের মধ্যে দেখতে পাই, এবং মানে অনেকেই জানতে চায় যে একটা জিনিস এসেছিল, সেটা হচ্ছে ইপিএফওর হায়ার পেনশন। তো যখন আমরা নিজেদের থেকেও দেখেছি যে ইপিএফের যে হায়ার পেনশনটা যেটা আছে, সেইটা যখন আমরা ইপিএফ দপ্তরের মধ্যে লগ ইন করে দেখেছি যে তার স্ট্যাটাসটা কোথায়, যারা হায়ার পেনশন অপ্ট করেছে সেখানেতে গিয়ে দেখি যে ডিপার্টমেন্টের কাছ থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু সেটা ইপিএফ দপ্তরে গিয়ে আটকে আছে। তো এইটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন, যারা মানে রিসেন্টলি রিটায়ার করতে যাবে, বা যারা কিছুদিন হয়তো 4-5 বছর চাকরি আছে, তারা একটু পেনশন নিয়ে এখন বেশি চিন্তিত। তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, সত্যি কি হায়ার পেনশনটা পাবো? তো এই ব্যাপারেতে মানে যদি কিছু বলেন। তো তাপস বলবে। হ্যাঁ তাপসদা বলুন। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো সরকার সিদ্ধান্ত গ্রহণ করেনি ইপিএফ এর হায়ার পেনশন সম্বন্ধে। এটা মুষ্টিমেয় কয়েকজন কর্মচারী ইপিএফ যারা হোল্ডার ছিলেন, তারা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছিল, এবং সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট বেরিয়ে যাওয়ার পরে তবে সরকারকে বাধ্য করিয়েছিল যে ইপিএফ এর হায়ার পেনশন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিক গভর্নমেন্ট, এবং সেইভাবেই গভর্নমেন্টের হয়েছে। ইপিএফ এর বিষয়টাও আমাদের জানা দরকার, কারণ হচ্ছে আজকের দিনে ভারত সরকারের ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে 1,000 টাকা মিনিমাম ইপিএফ এর পেনশন। যে কর্মচারী পায় যে ডিপার্টমেন্টেই হোক, তাকে 20 বছর, 25 বছর, 30 বছর সার্ভিস করার পরে
সার্ভিস দেওয়ার পরে যদি ইপিএফ এর পেনশন যদি সার্ভিস করার পরে মিনিমাম 1,000 টাকা আজকের দিনে যদি পেনশন পায়, সেটা যৎ সামান্য, কারণ একদম নিকৃষ্ট টাইপের সিদ্ধান্ত ভারত সরকারের। যে এটা আমরা দেখেছি ওল্ড পেনশনের ক্ষেত্রেও, যখন আমাদের 1964 বা 62 সালে এরকম হবে, তখন এরকম কম পেনশন নিয়ে শুরু হয়েছিল। সে লড়াই শুরু হয়েছিল, লড়াইয়ের মধ্যে দিয়ে একটা জায়গায় নিয়ে এসেছিল। এই ইপিএফ এর পেনশন সাবস্ক্রাইবার এই মুহূর্তে দেশে প্রায় 3 কোটির জায়গা। সেই 3 কোটি গ্রাহক যারা আছেন, সেই যারা গ্রাহকরা এই ন্যূনতম পেনশন পাচ্ছেন, সেই জন্যই কিছু কর্মচারী আমাদের সুপ্রিম কোর্টের আদালতে কেস ফাইল করে এবং গভর্নমেন্টের কাছে যায়। গভর্নমেন্টের থেকে এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বার হওয়ার পরে এই সরকার সার্কুলেট করেছিলেন যে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য। কিন্তু এই বাস্তবিক অর্থে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিশেষ করে আমাদের বিএসএন এমপ্লয়িজ ইউনিয়ন, ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন শুধু নয়, আমাদের দেশে যারা ইপিএফ দপ্তরের যারা যে সংগঠনগুলো আমাদের আছে, যুক্ত আছে, যেমন সিআইটি, এই সিআইটি দাবি উত্থাপন করছে মিনিমাম পেনশন হওয়া দরকার 10,000 টাকা। কারণ এই হায়ার পেনশন তো আগে পরে আসবে, কিন্তু আগে তো মিনিমাম পেনশনটা ঠিক করুক গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের এই চ্যালেঞ্জের কাছে সিআইটি ইতিমধ্যেই সারা ভারতবর্ষের সরকারের কাছে প্রস্তাব উত্থাপন করেছে যে মিনিমাম পেনশন আমাদের 10,000 টাকা উচিত। কিন্তু স্বাভাবিক সেই কারণেই 1,000 টাকা থেকে 10,000 টাকা না করলে আজকের বাজারের যে দ্রব্যমূল্য হয়েছে, সেই দ্রব্যমূল্যর বাজারে একটা 1,000 টাকার পেনশন নিয়ে কোনো কর্মচারী বেঁচে থাকতে পারে না স্বাভাবিক জীবনযাপনে। এবং পাশাপাশি এও সিদ্ধান্ত, হায়ার পেনশনের যে সিদ্ধান্ত হয়েছে, রিসেন্টলি নোটিফিকেশন গভর্নমেন্ট করেছে, এই প্রক্রিয়া এখন স্টপ করার জন্য জানিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে ইপিএফ দপ্তরকে। সাইবার নোটিফিকেশন অলরেডি গভর্নমেন্টের থেকে দিয়েছে, যে গভর্নমেন্টের দেশের সাবস্ক্রাইবার, ইপিএফ সাবস্ক্রাইবাররা জানিয়েছিল 1952 সালে যে ইপিএফ এর সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছিল, সেই সিদ্ধান্তের পরে প্রায় লড়াই করার মধ্যে দিয়ে, সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর লড়াইয়ের মধ্যে দিয়ে 1995 সালে এই পেনশন ব্যবস্থাটা গ্রহণ করে ইপিএফ দপ্তর, এবং ভারত সরকার ইপিএস বলে সেই পেনশন পদ্ধতি চালু করে। এবং এই 1995 সালের পরে 14 সালের আগে পর্যন্ত যারা রিক্রুট হয়েছিল, তাদেরকে এই কোর্টে ফাইলের মধ্যে দিয়ে আমরা দেখেছি। আমরা শুধু এখানে নয়, আমাদের সারা ভারতবর্ষের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্পের কর্মচারীরা সেখানে ইনভলভ আছে, এবং তারা সমস্ত জায়গা দেশের তারা জানায় যে আমাদের সঙ্গে আরও আসুন, আমাদের সঙ্গে আর লড়াই করুন, আমরা বোর্ডের দ্বারস্থ হয়ে সরকারের এই হায়ার পেনশনের নীতিটাকে কার্যকরী করাতেই হবে। আমরা দেখেছি যে কিছু কিছু কর্মচারীরা ইতিমধ্যেই এই হায়ার পেনশনের বেনিফিটটা পাচ্ছে। কোনো কোনো জায়গায় আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিত্তিতে দেখেছি। সরকারকে এই সিদ্ধান্ত দ্রুত নেওয়া জরুরি। সেই জন্যই আমরা বিএসএন দপ্তরে, বিএসএন এমপ্লয়িজ ইউনিয়ন, ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করেছি, যারা ইপিএফ এর পেনশন হোল্ডার হচ্ছে, আগামী দিন তাদের লড়াইকে ত্বরান্বিত করার জন্য সারা পশ্চিমবাংলার আমাদের যত ইপিএফ পেনশন ইউনিয়ন, আমাদের এই ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের প্রায় 500-600 কর্মচারী বিএসএন থেকে অবসর গ্রহণ করেছে, এবং অবসর গ্রহণ করে তারা পিপিএফ এর পেনশন পাচ্ছে। এবং তাদের যে সমস্যাগুলো সত্যি পেনশনটা কম পাচ্ছে কিনা, বা এখন আজকে যে আমাদের নন এক্সিকিউটিভ বিএসএন কোম্পানি যাদেরকে রিক্রুট করেছে, তাদের ক্ষেত্রেও আমাদের যারা অবসর গ্রহণ করছেন, তারাও ইপিএফ পেনশন হোল্ডার হবে এবং পিসিআর হোল্ডার হবে। এবং সামগ্রিকভাবে এই লড়াইটা আমাদের বিএসএন এমপ্লয়িজ ইউনিয়ন করছে, ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন করছে। পাশাপাশি আরও বড় ফোরাম দরকার এটা সরকারের সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য। আমরা সেই জন্য সিআইটির কাছে এই দাবি উত্থাপন করেছি, তারাও এই সিদ্ধান্ত নিয়েছে যে পেনশনের হায়ার পেনশন এবং পাশাপাশি এই ন্যূনতম পেনশন 1,000 টাকাকে 10,000 টাকায় রূপান্তরিত করার জন্য ভারত লড়াই, আন্দোলন, সংগ্রাম সরকারের বিরুদ্ধে করতে হবে। সরকারের পলিসি সে পুরানো জিনিসগুলোকে ঢাকা দিয়ে নতুন কিছু স্কিম তৈরি করার জন্য তা এনপিএস করেছে, তা কখনো করছে আমাদের ফের ওল্ড পেনশনকে নতুন পেনশন রূপে আর একটা ঘোষণা করেছে, ইউপিএস করেছে। এবং এই বিভিন্ন প্রচার আলটিমেটলি কি, দেশের শ্রমিকরা যখন ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন দেশের আর বিভিন্ন প্রান্ত থেকে যে ওল্ড পেনশন কেন বাতিল করা হলো, স্বাভাবিকভাবেই সরকার আর সেইটাকে দিতে না পেরে সে পরে পুরানো পেনশনটাকে না ফিরে ওই ধরনের একটা পেনশন স্কিম তৈরি করলো, যে পেনশন স্কিমের মধ্যে দিয়ে কর্মচারীদের বোঝাতে যাচ্ছে আমরা তোমার দরদি। আলটিমেটলি যে ওল্ড পেনশন স্কিম ছিল সেই স্কিমটাকে বাতিল করলো।
বাতিল করে দিয়ে এনপিএস করার মধ্যে দিয়ে এখন ইপিএফ পেনশন যারা আছে তাদেরকেও এনপিএস এ ঢোকাবার জন্য সরকারের পরিকল্পনা মাঝে মধ্যেই শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তা আমরা চাই ইপিএফ এর যে গাঁও আছে আজকে বর্তমানে, আমার মনে হয় এই লড়াই যদি আমরা ঠিক মতো নিয়ে যেতে পারি, সরকারের মত পরিবর্তন করতেই হবে। কারণ আজকের একটা দেশের পার্লামেন্টে যারা ইলেকশনে দাঁড়াচ্ছে তাহলেই 5 বছর দেশের জনপ্রতিনিধি হয়ে মানুষকে সেবা দিয়ে আর তার পেনশন ব্যবস্থা 50,000-এর ওপর হয়ে যায়, 1 লাখের ওপর হয়ে যায়, আর একটা কর্মচারী সে দেশের সেবা করছে, সেই দেশের সেবা করা 30 বছর 34 বছর পরে তার 1,000 টাকা পেনশন নিতে হবে ন্যূনতম। এটা ভারতবর্ষের একটা লজ্জাকর ব্যাপার সরকারের এই পলিসিটা। স্বাভাবিকভাবে এই জন্যই ইপিএফ এর হায়ার পেনশনের ব্যাপারে সরকার যে নোটিফিকেশন জারি করছে তার বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের সাংগঠনিকভাবে সেই লড়াই হবে এবং আশা করছি আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। যতক্ষণ না পৌঁছাবে লাল ঝান্ডা উপরে তুলে আমরা এই লড়াই চালিয়ে যাব। আশা করছি আপনারা যে কথাটা বলছেন এইটা অত্যন্ত জরুরি, এবং আশা করি এই যে জিনিসটা সেটা দেশের সাধারণ মানুষ যারা আছে তারাও বুঝবে, এবং সামগ্রিকভাবে আন্দোলনের মাধ্যমে যারা কর্মচারী আছে তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত করার, কারণ পেনশনটা একটা কর্মচারীর বৃদ্ধ বয়সের শেষ সম্বল। তো সেইটা করার জন্যে সরকার এর উপরেতে এতটাই প্রেসার ক্রিয়েট আপনারা করতে পারবেন আপনাদের লড়াই আন্দোলনের মাধ্যমে, এই আশাই রাখি। নমস্কার। আমাদের যে চ্যানেল আছে, আমাদের চ্যানেলতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।